বিএনপির ইশতেহারে থাকবে চমক ঘোষণাকাল, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি। ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। নির্বাচনী ইশতেহার শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামায়াত আমিরের। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি। আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের বাকি মাত্র 6 দিন, প্রচারণা তুঙ্গে। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামায়াত, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 11 দলীয় ঐক্যের। রাতে এই কেন্দ্রে ব্যালট গণনায় ধীর গতির ঘোষণা, জাল সিল, ভোটার স্থানান্তর ও ভুইফোর পর্যবেক্ষক নিয়োগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন। এবার নির্বাচনে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। অপপ্রচার, সহিংসতা সহ সব চ্যালেঞ্জ মোকাবেলায় দেবে সহায়তা। পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ বিমান ও নৌবাহিনী প্রধানের। এবং বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। খেলায় রাজনীতি টেনে আনায় ক্ষোভ, ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানবির রূপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে, এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030, সেই সাথে বিএনপির এখনকার 31 দফা। দল হিসেবে, জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন, এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগে গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 8 ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দেবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 হত্যা মামলায় রায় নিয়ে চলছে ব্রিফিং। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেব। রায়ের পর একজন আসামি চিৎকার করে বলেছে আগুন দিয়েছে কনস্টেবল মামুন, তাকে আসামি করা হয় নাই। আগে তো বলেন। তারপরে আপনার কাছে নির্বাচিত সরকার আসলে বিচারটা এগিয়ে নিবে, এটা আপনাদের প্রত্যাশা? আমরা বিশ্বাস করি। আসামির বিষয়ে কি বলবেন? না, এটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যে অ্যাপ্রুভার করার কোনো এখতিয়ার বা প্রস্তাব দেওয়ার সুযোগ প্রসিকিউশনের নাই। এটা আসামি দেয়, অনারেবল ট্রাইব্যুনাল একমত হলে এটা গ্রহণ করেন। তাদেরকে আসামি করা হয়নি কেন? আমাদের কাছে বলেছে এই কথাটার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন তাতে উনি বলেছেন এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নাই। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এবার 54 বছরের অপশাসনকে প্রত্যাখ্যান করবে জনগণ। উত্তরের জেলা নওগাঁয় নির্বাচনী জনসভায় নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার প্রতিশ্রুতি দেন। উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার আশ্বাস দেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনে নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদ যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। শফিকুর রহমানের আগমনে স্লোগানে প্রকম্পিত হয় চারদিক। বক্তব্যে জামাত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে দেশকে গোলাম বানাতে চায় তারাই তার এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। জামাত আমির বলেন, সরকার গঠন করলে ভাতা নয়, যুবকদের হাতে তুলে দেওয়া হবে কাজ। আর কাউকে দেশের সম্পদ লুট করতে দেবে না তারা। তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে না। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন।
আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভাষাভিত্তিক দক্ষতা এবং পেশাভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো, এবার কাজ করো, দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, 12 ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণতন্ত্র সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজীবন? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। মহানন্দা নদীর নাব্য ফেরানো সহ চাঁপাইনবাবগঞ্জকে আম শিল্প নগরী করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। নাজমুস সালেহী, সময় সংবাদ। রাজশাহীর গোদাগাড়ীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির তিনি বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করছেন, নির্বাচনী জনসভা করছেন। এরই ধারাবাহিকতায় আজকে সকালে আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের যে জনসভা সেটিও তিনি ইতিমধ্যে শেষ করে কিন্তু রাজশাহীর মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু জনসমাবেশ আর কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য নেতাকর্মী নির্বাচনকে সামনে রেখে তিনি কি বার্তা দেন সেটি আসলে শুনে সে অনুযায়ী কাজ করার জন্য কিন্তু নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছেন। আপনারা দেখছেন যে দলীয় যা নেতাকর্মীরা আজকে বক্তব্য রাখছেন, এরই মধ্যে কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এখন বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি কেন্দ্রীয় নায়েবে আমির এবং এই আসনের তিনি সংসদ সদস্য পদপ্রার্থী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে জামাতের আমিরের এর পরে যে প্রোগ্রাম সেটি রয়েছে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এর পরপরই কিন্তু মাদ্রাসা মাঠে তিনি বক্তব্য রাখবেন এবং সেটি তাদের এই বক্তব্য রাখার জন্য কিন্তু কিছুক্ষণ পরে থেকেই সেখানে কিন্তু শত শত লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর গোদাগাড়ি থেকে জামায়াত আমিরের যে প্রোগ্রামের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। সারা দেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রচার যুদ্ধ। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামাত, এমন অভিযোগ বিএনপির। প্রচারণার মাঠে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে 11 দলীয় ঐক্য। নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। এবারের নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এরা প্রতারক, এরা স্বাধীনতা বিরোধী। এদেরকে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, এই পাপর জনগণ প্রত্যাখ্যান করবে। তারা ছদ্মবেশে কাজ করে। এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই।
পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। পঞ্চগড় 1 আসনে শাপলাকলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। নরসিংদী 1 আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। আহ্বান করা জান্নাতে টিকিট বিক্রি করতে এক করে না। আজকে যারা মানুষকে প্রতারিত করার জন্য ফ্যামিলি কার্ড করে করে নিয়ে যাচ্ছে, যারা কৃষক কার্ড নিয়ে যাচ্ছে, এদেরকে আমি বলতে চাই এরা প্রতারক। নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রচারণার আর খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 14 আসনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। এই মুহূর্তে ঢাকা 14 আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। আমরা সকাল থেকে দেখেছি যে এই 14 আসনে নানান রকম প্রচারণা উনি চালিয়েছেন। তবে এই ক্ষেত্রে যদি সরকার বিশেষ করে এই এলাকার মানুষদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড, নাগরিক সুবিধা, রাস্তাঘাট থেকে ড্রেনেজ সুবিধা থেকে শুরু করে ব্যবস্থার উন্নতি, সব রকম কাজ উনি করতে চান। আসলে একটু শুনতে চাই যে উনি কি বলছেন। আমি ভালোবাসা যেটা দেখতে পাচ্ছি সবার কাছে, সেটা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতি ভালোবাসা, বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি ভালোবাসা, ধানের শীষের প্রতি ভালোবাসা। আর সাধারণ জনগণ বিশ্বাস ও আস্থা রাখতে চায়, যারা বিগত সময়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে ছিল, স্বৈরশাসনের নির্যাতনের সময় পাশে ছিল, এবং এই প্রতিফলনই আমি দেখতে পাচ্ছি সাধারণ জনগণের ভিতরে। আসলে যিনি প্রার্থী রয়েছেন আপনার জামাতে, তিনি বলছেন, অভিযোগ আকারে বলছেন যে আপনারা আচরণবিধি লঙ্ঘন করছেন। আমাদের সকল নেতাকর্মী, জাতীয়তাবাদী দল বলেন, আমাদের সাধারণ জনগণ বলেন, যাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা চাই বিগত 15 বছর যারা ভোটাধিকার আমরা সাধারণ মানুষ দিতে পারেনি, আপনারা জানেন, এবং এই জন্যই ক্ষমতা কুক্ষিগত ছিল। সকল জনগণ যেন একটা সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হয়, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং কোনো জায়গায় কোনো আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেইটা আমাদের থেকে শতভাগ চেষ্টা থাকছে। এবং আমরা চাই অন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে, যেন এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, নির্বাচন নিয়ে কথা না করতে পারে। কারণ আপনারা দেখেছেন বিগত সময় থেকে এই পর্যন্ত আমরা চেয়েছি নানান রকম আসলে এই যে নির্বাচনের যে সময় যে নানান রকম কি কথাবার্তা, সেটি কিন্তু আসলে বলছে নানান রকম অভিযোগ আছে। বেশ কয়েকটি দলের কথাও বলছেন যে আসলে সবকিছু মিলে বলা যায় যে আসলে উনি ওনার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সর্বোপরি এই প্রচারণা নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু উনি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম, ঢাকার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল। আর আমাদের সিরাজগঞ্জের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজশাহীর গোদাগাড়িতে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বহু রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই নির্বাচন করেছি। যারা বক্তৃতা লড়াই করে 24 এনে দিয়েছিল আমাদেরকে, তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বক্তৃতা লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের মানুষের সাথে লড়াই করেছেন বলেই আমরা ফেসিবাদের কবল থেকে সন্তানরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল, আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। 11টি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে 3টা বিষয়ে। নাম্বার 1, আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব। নাম্বার 2, সকলের জন্য ন্যায় বিচার, একই বিচার নিশ্চিত করে এখানে কোন রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না।
নাম্বার 3, যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই 3 শর্তে যারা একত্রিত হয়েছেন, আমরাই 11 দল একত্রিত হয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোন ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারীর ইজ্জত হরণকারী নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি, এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। অনেকে বলে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর গোদাগাড়িতে। জামাত আমিরের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভোরের পরিবর্তে রাতেই ভোট কেন্দ্রে ব্যালট, ভোট গণনায় ধীরগতির ঘোষণা, জাল সিল তৈরি, ভোটার স্থানান্তর এবং কিছু ভুই ভোট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক নিয়োগের অনুমতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ইসি ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ভোট আয়োজনের মতো উদাহরণ সৃষ্টি করতে পারেনি বলেও উল্লেখ করেন বক্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণী এই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে নাকি ভোট কারচুপির শঙ্কা আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বক্তারা বলেন, বেশ কিছু সংসদীয় আসনে ভোটার স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে এটি করা হয়েছে তা এখনো অজানা। নির্বাচন কমিশন এই বিষয়গুলোতে তারা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হন, কারণ প্রশ্নবিদ্ধতার অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছেন। এই প্রশ্নবিদ্ধতা থেকে যদি তারা বেরিয়ে আসতে চান, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্ত হয়েছে। গোলটেবিল সংলাপে বক্তারা অভিযোগ করে বলেন, ভোরে না নিয়ে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। রাতে কেন ব্যালট পেপার স্থানান্তর করতে হবে? এটার যুক্তিটা কি? সকালে কেন না? রাতে ব্যালট পেপার স্থানান্তর মানে তখন আপনাকে নিরাপত্তা দিতে হবে। স্থানান্তরের সময় নিরাপত্তা, যেখানে ব্যালট পেপার নেওয়া হবে, যেখান থেকে যেখানে নেওয়া হবে সেখানকার নিরাপত্তা, এবং রাতের নিরাপত্তা দিনের নিরাপত্তার চেয়ে কঠিন। 2018 সালে ভোটে দুপুর 11টার দিকে, সকাল 11টার দিকে যখন ভোট কেন্দ্রে গেলাম, যাওয়ার পরে লাইনে দাঁড়ানোর পরে শোনা গেল যে আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছরের ব্যবধানে কিন্তু অভিজ্ঞতার খুব বেশি বদল হয় নাই যে ভোট দেওয়ার ক্ষেত্রে। তো কিন্তু এর পরিণতি যেটা হয়েছে, যে যারাই ভোটাধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যারাই টালবাহানা করেছে, তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। ভোট দেবার সিল উদ্ধার হলো, কিন্তু কমিশনের পক্ষ থেকে জোরালো কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। ভোট দেওয়ার সিলটা আসলে কেন পাওয়া যাবে? এটা খুবই অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বিশেষ একটা রাজনৈতিক দল এটার সাথে জড়িত, এবং তারা এটা একরকম অ্যাকনলেজও করেছেন। ইন আ সেন্স আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যিনি অভিযুক্ত হয়েছেন নেতা, তাকে তারা বহিষ্কার করেছেন। এখন এটা মাথায় রাখতে হবে যে এটা কি শুধুমাত্র স্থানীয়ভাবে একজন নেতা করছেন, নাকি এটার কোনো না কোনো রকমের প্ল্যানের অংশ। তারা বলেন, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও নানা ধরনের অভিযোগ আছে। বিশেষ করে এই নির্বাচনে মোট স্থানীয় পর্যবেক্ষক 55,500। এর মধ্যে 16টি প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন অন্তত 70% পর্যবেক্ষক। নির্বাচন কি হবে, কেমন হবে তা ডিজাইন করে ফেলা যায়। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া বিকল্প নেই। তাই সব পক্ষের উদ্যোগী হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দেন বক্তারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আরো বেশি দায়িত্বশীল হবার তাগিদ দেন তারা। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত সেনাবাহিনী। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান ও নৌবাহিনী প্রধান।
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য। এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। উদ্দেশ্য হবে ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা। অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যখন নির্দেশনা এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তখন থেকে আমরাও আমাদের প্রস্তুতি শুরু করেছি। সরঞ্জামাদি এগুলি ক্রয় করা হয়েছে যাতে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে ল্যান্ডে তাদের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি। এদিন বরগুনায় নৌপ্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। এখন আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায় বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নিউ বোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আজও শ্রমিকদের কর্মবিরতি। নৌ উপদেষ্টার সামনে বিক্ষোভ। চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা নিরসনে বৈঠক। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও থেমে নেই অপরাধীদের দৌরাত্ম্য। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সারা দেশে তুলেছে হাত বোমা তৈরি ও সরবরাহের গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসব বোমা কখনো সড়ক পথ, কখনো বা নদী পথে পাঠানো হয় এক জেলা থেকে অন্য জেলায়। কর্মীদের প্রশিক্ষণ ও বোমা তৈরি করে দিতে ভাড়াও খাটেন অনেকে। এসব নেটওয়ার্কের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। সাইফুল রুদ্রর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে ছোট বড় চক্র ও একাধিক অপরাধী। হাতবোমা তৈরি করে এমন নেটওয়ার্কে যুক্ত থাকা এই কর্মী সময় সংবাদকে জানান, কঠোর নজরদারির পরও হাতবোমা তৈরির নানা উপকরণ ও রাসায়নিক সংগ্রহ করা হয় স্থানীয় বাজার থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পরিবহন ও যাতায়াতে রুট পরিবর্তন করেন তারা। নদী পদ্মা আর কি বেশি আসে এই বারুদগুলা, পাড়া কিনতে পাওয়া যায়, এটা রাইনা ফাঁকি করতে হয়। এই কারিগর সময় সংবাদকে জানান, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে হালকা ও বিধ্বংসী 2 ধরনের হাতবোমা বানান তারা। উপলক্ষ অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এগুলো দলের নেতারা সংগ্রহ করে। আমার মতো অনেক কারিগর আছে বানানোর মতো, যার সাথে যার আর কি দামে বনে, পর্তায় বনে। মারামারির জন্য এই হাতবোমা সব নেতারাই প্রয়োগ করে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এসব নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা না গেলে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে দুষ্কৃতিকারীরা। তার মতে, নিয়ন্ত্রণ করতে হবে খোলা বাজারে কেমিক্যাল বিক্রি। গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা এইসব আইটেম বিক্রি করে তাদের উপরে যদি একটা কন্ট্রোল থাকে, ডেফিনেটলি এটা কন্ট্রোল করা যাবে। যখন অপরাধীরা দেখবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন অন্য অপরাধীরা তারা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় হাতবোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, নাশকতা ঠেকাতে অব্যাহত আছে নজরদারি। অ্যান্টি টেরোরিজম ইউনিটের কনসার্ন যারা আছেন তারা এ বিষয়ে
খোঁজখবর নেন এবং তারা এই বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করেন। সার্বক্ষণিকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, আমরা তথ্য সংগ্রহ করছি। যদি এ ধরনের কোনো রকমের আশঙ্কা পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, নাশকতাকারীদের রুখতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। বিষয় অথবা প্রস্তুতির জায়গাটা নিশ্চিত করা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনের। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক মিশরের। চট্টগ্রাম বন্দরে গিয়ে তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বন্দর ভবনে প্রবেশের পথে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। এ সময় এনসিটি যারা প্রক্রিয়া বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। পরে নির্ধারিত বৈঠক শেষে উপদেষ্টা জানান, বন্দরের অচল অবস্থায় ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ডাকা অনির্দিষ্ট কর্মবিরতির মধ্যে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর জেটি গেট দিয়ে নৌ পরিবহন উপদেষ্টার গাড়িবহর চট্টগ্রাম কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশপাশ থেকে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা বেরিয়ে আসেন। তারা স্লোগান দিতে দিতে গাড়িবহর আটকে দেন। পরে গাড়ি থেকে নেমে উপদেষ্টা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন, জড়িয়ে ধরেন তাদের। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বন্দর ভবনে প্রবেশ করেন উপদেষ্টা। পরে বন্দরে চলমান সমস্যা সমাধানে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন নৌ উপদেষ্টা। আমি গত 1.5 বছর মানুষের জন্য কাজ করছি, ইনশাআল্লাহ স্যার, বুঝতে পারছেন। আমি কোনো উইকেন্ডে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদেরকে একটু বুঝতে হবে। তারপরে যেটা হবে উইল ডু ইট। বন্দর ভবন থেকে বের হওয়ার সময় পুনরায় নৌ উপদেষ্টার গাড়িবহর তোপের মুখে পড়ে। আজকে পরিকল্পিতভাবে সমস্ত বন্দরকে সরকারের পক্ষ থেকে কলাপস করে নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে তারা জোর করে নিয়ে জাহাজগুলো ছাড়ানোর চেষ্টা করছে। এর আগে বৃহস্পতিবার সকালে অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে ব্যাপক সেনা, নৌ ও পুলিশ সদস্যরা বন্দরের 4 নম্বর গেটে অবস্থান নেয়। আমরা এখান থেকে সরকারকে এবং কর্তৃপক্ষকে একটা মেসেজ দিতে চাই, এই চট্টগ্রাম বন্দরকে শ্রমিক কর্মচারীর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চট্টগ্রাম বন্দরকে আমরা প্রাইভেটাইজেশনের হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি বন্ধ আছে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয় বলেও দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুপক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে
ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। খেলার খবর, বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান সরকারের একটি পোস্ট, তাতেই ঘুম হারাম হয়ে যায় আইসিসির। যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পিসিবিকে রাজি করতে উঠে পড়ে লাগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শোনা গেছে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ভার্চুয়াল মিটিংয়েও বসে আইসিসির কর্তারা। সম্প্রতি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণ জানালো পাকিস্তান। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, কারণ পাকিস্তান এটা বলে আসছে খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই, খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মোস্তাফিজকে লুফে নিল পিএসএল। 2,81,00,000 টাকায় বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হটকেক মোস্তাফিজুর রহমানকে বেশ চড়া মূল্যে দলে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। টাইগার সুপারস্টারের জন্য 6,44,00,000 পাকিস্তানি রুপি বা 2,81,00,000 টাকা খরচ করছে পিএসএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে আইপিএল এর মিনি নিলামে কাটার মাস্টারকে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল। রেকর্ড 9,20,00,000 রুপিতে তাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছু ভারতীয় উগ্রপন্থীর বিরোধিতায় বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। আর এই ফিজ ইস্যুতে রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির ইশতেহারে থাকবে চমক ঘোষণাকাল, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামায়াত আমিরের। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ দিন আপনাকে। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।